আমি একটা কথা বলবো, মানে একটা কথা বলতে একটা বিষয় নিয়ে বলবো যেটা অত্যন্ত জরুরি আমাদের প্রান্তিক মানুষের জন্য। সিএ আমাদের জানা প্রয়োজন। সিএ বাস্তবিক অবস্থান কি, সিএ কেন দরকার, সিএ করলে আমাদের কি লাভ কি ক্ষতি হবে, এবং সিএ কি কারণে করা প্রয়োজন। দেখুন, দেশ ভাগ হয়েছিল 47 সালে। একদম একটু শর্ট ব্রিফ করে বলছি। বহু মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলা এসছে, সেটেলমেন্ট পেয়েছে, তারা নাগরিকত্ব পেয়েছে, সেটেলমেন্ট পেয়েছে, জমি জমা সেটেলমেন্ট পেয়েছে। তো সেই সেটেলমেন্ট প্রথা 71 সালে বন্ধ হয়ে গেল। 71 সালে বন্ধ হয়ে যাওয়ার পরে বহু মানুষ ভারতবর্ষে এসেছে, তারা কিন্তু আর কেউ সেটেলমেন্ট পায়নি। পেয়েছে 47-এর পরে 71-এর আগ পর্যন্ত যারা এসছে তারা পেয়েছে। 71 থেকে তারপরে যারা এসেছে কেউ সেটেলমেন্ট পায়নি। তাহলে সেটেলমেন্ট যদি না পায় তাদের সমস্যা কি? সেটেলমেন্ট না পেলে তাদের নাগরিকত্বের সমস্যা হচ্ছে। যে লোকগুলো সেটেলমেন্ট পেয়েছে সেই লোকগুলোর কাছে নাগরিকত্বের কার্ড আছে, সেই লোকগুলোর কাছে সেটেলমেন্টের কাগজ আছে, বর্ডার স্লিপ আছে, মাইগ্রেশন কার্ড আছে। কিন্তু যারা 71-এর পরে এসছে তাদের কাছে কিছু নেই, তারা সবাই পালিয়ে আসতে বাধ্য হয়েছে। 71-এ যখন মুক্তিযুদ্ধ হয় বাংলাদেশে, তখন ওই দেশের প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। যেহেতু বাংলাদেশ পূর্ব পাকিস্তান ভেঙে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ হয়, তখন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ মানে সকলের ভোট দেওয়ার অধিকার, আর সকলের ভোট দেওয়ার অধিকার মানে সকলের সমান অধিকার। এই তত্ত্ব, এই সূত্র ধরে ভারত এবং বাংলাদেশ একটা চুক্তিতে স্বাক্ষর করে যে 47 থেকে 71 পর্যন্ত যত মানুষ এসছে তাদেরকে আমরা সেটেলমেন্ট দিয়েছি। যেহেতু বাংলাদেশ গণপ্রজাতন্ত্র হয়েছে, ইসলাম কান্ট্রি এখন আর নেই, কারণ জিন্নাহ ঘোষণা দিয়েছিল ইসলাম কান্ট্রি পূর্ব পাকিস্তান। সেহেতু এখন থেকে আর এই বিনিময় প্রথা বা সেটেলমেন্ট প্রথা আমরা রাখবো না। এখন আর কোন দেশের মানুষ কোন দেশে আসতে হবে না। এটা যখন সাইন হয় তখন ভারতবর্ষেরও সংবিধান তৈরি হয়, বাংলাদেশেরও সংবিধান তৈরি হয়। দেখা গেল শেখ মুজিবুর মরে যাবার পরে যে মানুষ 47 থেকে 71-এর আগ অব্দি এসছে তার দুগুণেরও বেশি মানুষ 71-এর পরে ভারতে ঢুকেছে, এবং তারা বিনা পাসপোর্টে বিনা পারমিশনে তার কাটা পার করে তারা ভেগে ভেগে এসছে। তারা ডকুমেন্ট আনতে পারেনি, কোনো কিছু করতে পারেনি, কারণ তাদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের মা বোনেদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের পুকুরে বিষ তেল দেওয়া হয়েছে, ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরকম হাজারো ঝুড়ি ঝুড়ি উদাহরণ আছে। তাহলে সেই লোকগুলোকে 71-এ আসার পরে ভারত সরকার কিন্তু আর সিটিজেনশিপ দেয়নি, সেটেলমেন্ট দেয়নি। তাদের নিয়ে তৎকালীন কংগ্রেস সরকার ছিনিমিনি খেলেছে। 70-এর দশকে পার্লামেন্টে নতুন করে আইন সংশোধন হলো, সেখানে বলা হলো বাবা মার একজন আর ভারতের নাগরিক হতে হবে। 80-র দশকে পার্লামেন্টে আইন সংশোধন হলো, সেখানে বলা হলো জন্মসূত্রে নাগরিকত্ব হলে তাহলে এই দেশের নাগরিকত্ব পাবে। 90-এর দশকে আবার সংশোধন হলো, সেখানে বলা হলো 12 বছরের বেশি থাকলে এখানে নাগরিকত্বের সুবিধা পাওয়া যাবে। 2003 সালে কালা কানুন তৈরি হয়ে গেল, এরা নাগরিকই হতে পারবে না। বহু মানুষ উদ্বাস্তু মানুষরা নিয়ে আন্দোলন করেছিল। আজকে অনেক দেরিতে হলেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের গৃহমন্ত্রীর মাধ্যমে এই সিটিজেনশিপ আইনের চলন আবার করে এনে
এই ৭১-এর মানুষদের হাতে একটা রক্ষা কবচ তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার, আর কিছু নয়। কারণ আপনার সিটিজেনশিপ, আপনাকে বলছে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটার কার্ড রেশন কার্ড থাকলে আপনি সিটিজেন, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে ভোটার কার্ড রেশন কার্ড দিয়ে আমার ঘরের সন্তানের পাসপোর্ট ইনকোয়ারিটা করাচ্ছেন না কেন মুখ্যমন্ত্রী? ৭১ সালের আগের দলিল চাই কেন ডিআইবি? হ্যাঁ, ৭১ সালের আগের দলিল চাই কেন পাসপোর্ট ইনকোয়ারিতে, বার্থ সার্টিফিকেটে, কাস্ট সার্টিফিকেটে? ওটা তো ভোটার কার্ড রেশন কার্ড দিয়ে হয়ে যাওয়া উচিত। আপনি তো বলছেন সব মঞ্চে দাঁড়িয়ে আপনারা নাগরিকত্ব অ্যাপ্লাই করবেন না, নাগরিকত্ব অ্যাপ্লাই করে গেলে আপনার সিটিজেনশিপ চলে যাবে, আপনার সমস্ত এই সরকারি কার্ডগুলো ল্যাপস হয়ে যাবে, সরকারি সুবিধা পাবেন না, রেশন পাবেন না। ঠিক আছে, আমি মানলাম আপনি বললেন। তাহলে আমার ঘরের সন্তানরা যখন কাস্ট সার্টিফিকেট করতে যাচ্ছে, বার্থ সার্টিফিকেট করতে যাচ্ছে, পাসপোর্ট ইনকোয়ারি করতে যাচ্ছে, আপনার ডিআইবি, আপনি তো পুলিশ মন্ত্রী, আপনার ডিআইবি কে বলে দিন, আরে ভাই ওরা তো এই দেশের নাগরিক, ওদের পাসপোর্ট ইনকোয়ারিতে শুধু ভোটার কার্ড আর রেশন কার্ড করে দাও। ৭১ সালের আগে দলিল চাইছো কেন? সবচাইতে বড় প্রশ্ন কিনা এটা আপনারা বলবেন আগে, প্রশ্ন কিনা? মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছে আর হাজার হাজার কোটি কোটি টাকা আমার সমাজের মানুষের কাছে মেরে খাচ্ছে পুলিশের মাধ্যমে, ডিআইবির মাধ্যমে। আমি প্রমাণ করিয়ে দিচ্ছি। যেহেতু ১৯৭১ সালে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ আর গণতান্ত্রিক ইন্ডিয়া এরা চুক্তি স্বাক্ষর করে একটা সংবিধান তৈরি করেছে, বলে দিয়েছিলাম এইমাত্র। ওইটা ভারতবর্ষের সংবিধান, যে এখন থেকে উপহার থেকে আর কেউ আসবে না, তারা কেউ নাগরিক হতে পারবে না। ৭০-এর দশকে, ৮০-র দশকে, ৯০-এর দশকে শুধু সংবিধানের নতুন নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু নাগরিকত্ব কেউ পায়নি। এই কারণে পশ্চিমবঙ্গের সরকারি পদ্ধতিতে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তো উপেক্ষা করতে পারছে না সংবিধানের তথ্য বা কথা, কারণ সংবিধান না মেনে তো চলতে পারবে না। পুলিশ আপনাকে যখন ধরে নিয়ে যায়, আইপিসি ধারা লাগায় না, তো ধারার কোথাকার, সংবিধানের ধারা লাগায়। তো ও তো আর নিজের তৈরি করার সম্ভব না, ওর পরিবার তো ওকে ধারা দেয়নি, ভারতবর্ষের সংবিধানের ধারা ওটা। এই যে ৭১-এর পরে যে ৭১-এর পরে যে চুক্তি হয়েছে, সেটাও ভারতবর্ষের সংবিধানের ধারা, সেটা পুলিশ মন্ত্রী উপেক্ষা করতে পারবে না। তাই পাসপোর্ট ইনকোয়ারিতে আপনার কাছে ৭১ সালের আগের দলিল চাইছে, কারণ ৭১ সালের আগে যারা এসছে তাদেরকে সেটেলমেন্ট দেওয়া হয়েছে, তাদের কাছে বর্ডার স্লিপ আছে, তাদের কাছে মাইগ্রেশন কার্ড আছে, তাদের কাছে সেটেলমেন্টের পেপার আছে। তাই তাদের যদি হন একজন, তাহলে আপনার আর কিছু দরকার নেই, আপনি দলিল দেখালেই হয়ে যাবে বা কাগজ দেখালেই হয়ে যাবে। ৭১-এর পরে কিন্তু ভারত সরকার আর নাগরিকত্ব দেয়নি। সেই ৭১-এর পরে যারা এসছেন, যারা আগামীতে এই সমস্যাগুলোকে ফেস না করেন, সম্মুখীন না হন, তার জন্যই সরকার নাগরিকত্ব নিতে বলছে, যাতে ডিআইবি বা জিআরবি আপনাকে লকআপে ভরে দিয়ে বাংলাদেশি না বলতে পারে, উদ্বাস্তু না বলতে পারে। আপনার আগে হাতে যখন সিটিজেনশিপ কার্ডটা থাকবে, আপনার কাছে আর ৭১ সালের আগের দলিল চাইবে না, বা টেবিলের তলা থেকে হাত পেতে বলবেন না ১ লাখ টাকা দিন, ৫০,০০০ দিন, এগুলো বলার আর ক্ষমতা থাকবে না। এই যে এত বড় টাকাটা মুখ্যমন্ত্রীর মার যাচ্ছে, তাহলে সে মহিলা বিরোধিতা করবে না, করবেটা কি আমাকে বলেন? এই প্রান্তিক লোকেদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে রাজ্য সরকার। সে টাকাটা কি বন্ধ হয়ে যাবে তো সিটিজেনশিপ দিলে? এখনো সতর্ক হন। এইখানে একটা, আমি নাম বলবো না, একটা বেসরকারি সংস্থা এসে সিএর ভুল প্রচার করছিল না, গণধোলাই খেয়েছে, তো একেবারে পারফেক্ট করেছে। এদের কোনো জাত নেই, এদের কোনো ধর্ম নেই, এদের কোনো নীতি নেই, এদের না আমাদের বলতে দিন না, মাথা নিচু তো অপরের কথা, মাথা নিচু অনেকেরই হয়,
এদের বাপ মা বিক্রি হয়ে গেছে, এদের বাবা মা বিক্রি হয়ে গেছে। যেখান থেকে মাল পাচ্ছে তার হয়ে কথা বলছে, কি বলছো নিজেও জানে না, ওকেও বাংলাদেশে পাঠাবে কিনা দুদিন পরেও নিজেও জানে না, সংবিধানের সহ জানে না, নিয়ম কানুন তো বাদই দিলাম। যাই হোক, আমার প্রশ্ন, এই যাতে সামাজিক অত্যাচার সরকারের মাধ্যমে আমাদের যাতে না হয়, এই দলিল ব্যাপার ট্যাপার এগুলো খুবই কঠিন ব্যাপার, আমাদের সাধারণ মানুষরা বোঝে না। এই সমস্যাগুলোকে ঠিক করতে গেলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সিটিজেনশিপে। আর এটাও বলে দিই, বাংলাদেশের কোন প্রকার ডকুমেন্টস লাগবে না। যদি কেউ ডকুমেন্টস বাংলাদেশে চায়, আপনি সরাসরি আমার কাছে চলে যাবেন তাজুলনগরে, বা আমাকে ফোন করবেন, এরকম ডকুমেন্টস চাইছে, আমি আপনাকে সার্টিফাইড করে দেব এই লোক 5 বছরের বেশি ধরে ভারতবর্ষে আছে, ভারত সরকার আপনাকে নাগরিকত্ব দিতে বাধ্য। মাননীয় প্রধানমন্ত্রীর গ্যারান্টি এটা, সাংসদরা বিধায়করা সার্টিফাইড করতে পারবে, বড় বড় সংস্থাগুলো, রেজিস্টার্ড সংস্থাগুলো সার্টিফাই করতে পারবে, বাংলাদেশের ডকুমেন্টস লাগবে না। আরে আমি পারসিকিউশনের কথা বলছি। একটা মানুষ যখন প্রতারিত হয়ে ওই দেশ থেকে আসে, ঘর যখন জ্বালিয়ে দেওয়া হয়, সে মানুষটা কি সবার আগে তার ডকুমেন্টস নিয়ে বেরোবে নাকি? হ্যাঁ, তাহলে কিসের বাংলাদেশের নাগরিকত্ব, কিসের বাংলাদেশের কার্ড লাগবে? কোন বাংলাদেশের কার্ড লাগবে না। আপনি যদি না পারেন পোর্টালে ঢুকে ফর্ম ফিল আপ করতে, আমরা ঠাকুরনগর ঠাকুর বাড়িতে শিবির খুলছি, শিবিরে চলে আসুন, আমি নিজে থেকে ওখানে আপনাদের অ্যাপ্লিকেশন করিয়ে দেব। সিএ কারুর কোনো চাকরি যাবে না, কারুর কোনো ভারতীয় যত প্রকার ডিগ্রি আছে কোনো ডিগ্রির ক্ষতি হবে না, আপনার ব্যবসার ক্ষতি হবে না, আপনার জমি জমার ক্ষতি হবে না। আমরা গ্যারান্টি দিয়ে বলছি, এখানে ভারত সরকার মোদিজির গ্যারান্টি এটা। এইটা যদি না করা হয়, ইনকেস সিটিজেনশিপ যদি আমরা অ্যাপ্লাই না করি, ভবিষ্যতে 100 বছর পরে গিয়ে যদি কেউ এনআরসি করে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, আমি বলছি না আমার কেন্দ্র সরকার করবে, তাহলে কিন্তু সরকারি খাতায় আমরা বেনাগরিক হয়ে আছি। ধরুন একটা বাঙাল বিরোধী সরকার 100 বছর পরে এলো কেন্দ্রে, তারা বললো 71-এর পরে সংবিধান অনুসারে কিন্তু কেউ নাগরিকত্ব নেই, সবকটাকে বার করো। রোহিঙ্গারা 400 বছর পরে মায়ানমার দিয়ে বেরিয়ে গেছে, আমরা তো 70 বছর হয়েছে, তাও না 50 বছরই কথা বলছি। রোহিঙ্গারা তাদের ওই দেশের নাগরিকত্বকে সুরক্ষা বা সংগঠিত করতে পারেনি, তাই 400 বছর পরে ওরা এসেছিল থাইল্যান্ড থেকে, ওদেরকে বিশ্বের মানে বলছি বিভিন্ন জায়গায় তাড়িয়ে দেওয়া হয়েছে। এই দুর্বিষহ অবস্থান যাতে আমাদের আগামী দিনে প্রজন্মের সাথে না ঘটে, তার জন্য সিটিজেনশিপ অ্যাপ্লাই করা আবশ্যিক, জরুরি। এটা সচেতনতা, কষান বার্তা দিলাম। কষান বার্তা বোঝেন তো? সতর্ক বার্তা। আমাদের প্রজন্ম, আমাদের কিছু হবে না, ধরুন আমার আগামী 2 প্রজন্ম পরে তাদের সমস্যা হতে পারে তো, কারণ সংবিধান, ভারতবর্ষ সংবিধানের বাইরে কোনোদিনও যেতে পারবে না। কেন? গণতান্ত্রিক, গণপ্রজাতান্ত্রিক দেশ ভারত। এটাকে কেউ মোনার্কি তৈরি করতে পারবে না, বা ডাইনেস্টি তৈরি করতে পারবে না, রাজত্ব, রাজার রাজত্ব তৈরি করতে পারবে না কেউ। তো সংবিধানের জায়গায় ক্লিয়ারেন্স থাকা প্রয়োজন। অনুরোধ আমার, মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না, সবচাইতে বড় মিথ্যাবাদী উনি। মিথ্যাবাদী এই কারণে স্টেজে বসে গালাগালি করেন, প্রকাশ্যে মাথাটা পুরো শেষ হয়ে গেছে, মাথাটা পুরো শেষ। জানি না টিএমসি লাভার্স কারা আছেন হাসপাতালে শুনছেন, বাস্তব ঘটনাই না। প্রকাশ্যে মিথ্যে কথা বলছেন, প্রকাশ্যে গালি দিচ্ছেন, রীতিমতো হাতে মাইক্রোফোন, স্টেজের এপাশ থেকে ওপাশে নাগিনা ডান্স দেখছেন। ঠিক আছে, এগুলো বন্ধ হওয়া উচিত। একটা মানুষ, তার ভিতরে অস্বস্তি,
তার ভেতরের যে অস্বাভাবিকতা সেটা তার বক্তব্যে ফুটে ওঠে, যে সে কতটা ক্লিন তার বক্তব্যে ফুটে উঠছে, সে কতটা ভেতর থেকে শান্ত বা দুরন্ত তার বক্তব্যে ফুটে উঠছে। পারছেন না, রিটায়ার করা উচিত, 70-এর কাছে বয়স, এখন আপনি রিটায়ার করে যান। এভাবে পশ্চিমবঙ্গ চলতে পারে না। আমরা 34 বছর দেখতে আমার সারা জীবনটাই কেটে গেল, আর এরপরে 12.5 বছর আবার কাটছে। বামফ্রন্ট দেখলাম, আমরা তৃণমূল কংগ্রেসও দেখলাম। এভাবে সরকার চলতে পারে না। সরকারের নীতি, সরকারের আদর্শ যেটা হওয়া উচিত সেটা মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করছেন। আপনারা আগামী দিনে দেখুন যে প্রগতি ভারতবর্ষে আসছে। অবশ্যই তার জন্য ভারত ৫ম বৃহত্তর অর্থনৈতিক দেশ হিসেবে বর্তমানে সারা বিশ্বে প্রস্ফুটিত হয়েছে। আমাদের টার্গেট 2047-এ 2047 সালে বিশ্বের ৩য় বৃহত্তর অর্থনৈতিক দেশ করা। তার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ শিল্প, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সমস্ত কিছুতে সুরক্ষা, এই যখন আমরা প্রোভাইড করতে পারবো, দিতে পারবো, তখন দেশের সাধারণ মানুষের মাথা পিছু গড় ইনকামের বৃদ্ধি পাবে। কংগ্রেস জামানায় 14 সালের আগে, যখন ভারতীয় জনতা পার্টির সরকার আসেনি, তার আগে 70 পয়সা ছিল পার ক্যাপিটা অর্থাৎ পার মাথা পিছু ইনকাম। বর্তমানে আমাদের ৫ম বৃহত্তর অর্থনৈতিক দেশ হিসেবে আমাদের 2 টাকা ইনকাম হয়েছে। আগামী 47-এ যে টার্গেট 3 ট্রিলিয়ন ইকোনমি ডেভেলপমেন্ট কান্ট্রি বলে আমরা যেটা ভাবছি, সেটাতে 20 টাকা মাথা পিছু হবে। এটা চ্যালেঞ্জ, মোদিজির চ্যালেঞ্জ আগামী দিনে। 140 কোটি মানুষের 20 টাকা ইনকাম মানে বুঝতে পারছেন। ইকোনমি যারা ভালো বোঝেন তারা বুঝতে পারবেন। ইউরোপের মাথা পিছু 170 টাকা ইনকাম। ইউরোপে, মানে ইউরোপের কথা বলছি, সেখানে তো ইউরো চলে। তাহলে সেখানে এক একটা দেশের লোকের সংখ্যা কত? 8 কোটি, 1.5 কোটি, 2 কোটি, বড় জোর 5-7 কোটি। ভারতবর্ষে 140 কোটি মানুষের মাথা পিছু ইনকাম যদি 20 টাকা হয়, আমরা ইউরোপ কিনে ফেলবো, আমরা আমেরিকা কিনে ফেলবো, আমরা চায়নাকেও টেক্কা দেব, বহু কিছু করতে পারি আমরা। শুধু আমাদের যে ব্যবস্থা, এই ব্যবস্থাপনাকে পরিবর্তন করতে হবে। ব্যবস্থাপনাকে পরিবর্তন করতে পারলেই ভারতবর্ষের ডেভেলপমেন্ট হবে। আর সেই সূত্র ধরেই ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। কোনো গুজবে কান দেবেন না। আচ্ছা, আমার মাঝে মাঝে হাসি পায় একটা কথা শুনলে। কিছুদিন আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখলাম বিছানায় শুয়ে আছেন, এখান থেকে পুরো রক্তের ধারা এখানে অব্দি পড়ছেন। ফটো তোলার লোক আছে, রক্ত মোছার লোক নেই। অদ্ভুত। কপাল কুণ্ডলা হয়ে শুয়ে আছেন বেডের মধ্যে আপনি। আপনার মোছার লোক নেই, আপনার ফটো তোলার লোক আছে। আপনি কোন সিম্পেথি জানাতে চান? নাটক টাটক বন্ধ করুন। আর একটা কথা বলে শেষ করতে চাই। কত টাকা দিচ্ছে এখন লক্ষ্মীর ভান্ডারে? 1000। অন্নপূর্ণা ভান্ডারে মাননীয় প্রধানমন্ত্রী 3000 টাকা দেবেন। 3000 টাকা প্রত্যেকজন গরিব মানুষকে তুলে নিন। যদি মিথ্যা হয় আমাকে বলবেন, আপনি তো মিথ্যা কথা বলেছিলেন। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীজি অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে যদি লক্ষ্মী ভান্ডার হয়, আমরা অন্নপূর্ণা ভান্ডার আনবো। আমরা 3000 টাকা করে দেবো। দেখি রাজ্য সরকারের কত দম আছে, কত টাকা দেওয়ার ক্ষমতা আছে, আমরাও দেখে ছাড়ি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত মাতা কি। ভারত